দর্শক, মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্যাভলন মনোদর্পণ ভালো থাকুনে আপনাদের সবাইকে স্বাগতম। এটা ভাষা আন্দোলনের মাস। পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব ভাষা সৈনিকদের যাদের জন্য আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলাকে। এই ভাষার সব থেকে মধুরতম শব্দ মা। আর এই মা একজন নারী, জন্ম থেকে শুরু করে যার সান্নিধ্যে আমরা বেড়ে উঠি। শুধু বেড়ে ওঠা নয়, জীবনের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন রূপে নারীর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, শ্রদ্ধা ও সম্মানের। কিন্তু আজকের দিনে চলমান ঘটনা প্রবাহ বলে দেয় নারীরা চরম লাঞ্ছিত, অপমানিত ও নির্যাতিত। শুধু দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় ধর্ষিতা নারী ও তাদের মানসিক স্বাস্থ্য। এই আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করবেন দুজন বিশিষ্ট সাইকোলজিস্ট, মোহাম্মদ আতিক সোবহান ও আলেয়া আজাদ। আলেয়া, তোমার কাছে তো বিভিন্ন ধরনের মানসিক সমস্যা নিয়ে অনেকেই আসে। তুমি কি কখনো ধর্ষণ বা রেপ কেস পেয়েছো? ধন্যবাদ আপা আপনার প্রশ্নের জন্য। এই ধরনের অনেক পেশেন্ট আমি পেয়েছি, তার থেকে একটা রিয়েল কেস হিস্ট্রি আপনার সাথে শেয়ার করি। আমার পেশেন্টের বর্তমান বয়স 24। আমি ওর কেস হিস্ট্রি থেকে দেখলাম ওর বয়স যখন 12 বছর, ওরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতো। 7-8 চাচা এবং তাদের ফ্যামিলি একসাথে বসবাস করত। পেশেন্টের প্যারেন্টসের অবহেলা এবং আমার বাচ্চাটা কোথায় আছে এসব খেয়াল না রাখার কারণে একদিন ও তার হয়তো অবহেলা না, উদাসীনতা হতে পারে, যে খেয়াল রাখেনি অথবা বিশ্বাস করেছে যে হ্যাঁ এত মানুষ আছে, সবাই তো কাছে, অসুবিধা কি আছে, সবাই তো ভালোবাসে, নিজের কাছের মানুষ। সো তার এই বিশ্বাস অথবা অবহেলা যেটাই আমরা বলি না কেন, তার কারণে একটা দিন দেখা যায় ওর কাজিনদের দ্বারা গ্যাং রেপের শিকার হয়, যেখানে সার্ভেন্টও ইনভলভ ছিল। আচ্ছা আচ্ছা। তো আলিয়া, তোমার কাছে আমার আরেকটি প্রশ্ন, যে তোমার কাছে যে কেসটা তুমি বললে সে কি এখনো আসে তোমার কাছে? সে অ্যাকচুয়ালি এখন আমার বর্তমান কেস। আমি তার কেস হিস্ট্রিতে দেখেছি যে তার একটা ধর্ষণের কাহিনী ছোটবেলায় আছে, সে কারণেই আজকে সে এখন অসুস্থ। আচ্ছা আচ্ছা। তো এখন কি ধরনের কমপ্লেইন নিয়ে আসছে সে? অ্যাকচুয়ালি আপা তার অলরেডি পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপ করেছে, কারণ 12 বছর সে আনট্রিটেড অবস্থায় আছে, কাউকে সে বলতেও পারছে না, বলতেও পারেনি, সাহসের অভাবে মাকেও বলতে পারেনি যে হয়তো মার দিবে আমাকে, ভয় পেয়েছে। তো সেই জন্য তার পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপ করেছে। তার দেখা গেছে যে কাউকে বিশ্বাস করতে পারছে না, ইনসিকিউর ফিলিংসটা ডেভেলপ করেছে, রাগ প্রচন্ড বেড়ে গেছে। তার স্টাডিটা তারপর আর কন্টিনিউ ভালো মতো করতে পারে নাই, কনসেন্ট্রেশন নাই, নষ্ট হয়ে গেছে। সে দেখা গেছে বিভিন্ন মেডিসিনের উপর ডিপেন্ডেন্সি হয়েছে, যে মানে স্লিপিং পিল না খেলে ঘুম আসে না, এই ধরনের সমস্যাগুলো আছে। সোশ্যাল স্কিলটা ডেভেলপ হচ্ছে না, সেই ঘটনাটাই তাকে বারবার তাড়া করে ফিরছে, ঘুম আসছে না, প্লাস ভালো লাগছে না, অ্যান্টি অ্যাংজাইটি, অ্যান্টি ডিপ্রেশন, যে যা বলেছে দেখা গেছে সেটাই সে ট্রাই করছে। স্মোকিং হ্যাবিটও হয়েছে, রাগে ডেভেলপ করেছে, কারণ যারা তাকে ঘটনাটা ঘটিয়েছে তারা চোখের সামনে ঘোরাফেরা করছে। সো এটা তো কষ্ট লাগবারই কথা। আসলে এই যে পরিস্থিতিগুলো, এগুলি যে একটা মেয়ের জন্য কতখানি ভিকটিম সে বুঝতে পারবে, কতখানি কষ্টকর। এখানে তো তাকে ধর্ষণ তার শরীরটাকে করা হয়নি, তার আত্মাকে করা হয়েছে। এক্স্যাক্টলি। এবং সে কাউকে বলতে পারছে না, ভিতরে ভিতরে গুমরে মরছে, কারণ কাউকে বললে একই কথা, চুপ করে যাও, কাউকে বলার দরকার নেই, কারণ মানুষ বললে খারাপ, সোশ্যাল স্টিগমা আছে, কেউ শুনলে এটা খারাপ ভাববে। সো তুমি এটা ভুলে যাওয়ার চেষ্টা করো। আতিক, সাধারণত রেপের পরপরই কি মানে তাদের মধ্যে কি কোনো মানসিক পরিবর্তন দেখা যায়? ধন্যবাদ জাকিয়া। আসলে যিনি রেপ ভিকটিমের 3টা স্তরে যদি আমরা স্ট্রাকচারালি তার পরিবর্তনগুলি বলি, সেটা হচ্ছে ইমিডিয়েটলি আফটার ফিউ উইকস এক ধরনের সিমটম তার মধ্যে ডেভেলপ করে। তারপর 3 মাস পরে আরেকটা, যদি জিনিসটা আনট্রিটেড থাকে, আর একটু সিভিয়ার ফর্মে এসে যায়। তারপরও যদি সেটা আনট্রিটেড অবস্থায় কন্টিনিউ করতে থাকে, লং টার্ম কিছু এফেক্ট আসে। তো প্রথম ধাপে যেটা ইমিডিয়েটলি আফটার ফিউ উইকস, যেটা হয় তার মধ্যে একটা আরটিএস, যেটাকে বলে রেপ ট্রমা সিনড্রোম। আচ্ছা। এটার মধ্যে যেমন তার ভিতরে প্রথমেই সে ডিনায়াল আসবে, যে তার ভিতরে যে এটা এই ধরনের একটা কিছু হয়েছে, সে তার সাথে যে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল সে স্বীকার করতে চায় না। এক্স্যাক্টলি। তার মধ্যে রিয়েল ফ্ল্যাশব্যাক হবে এবং প্রায় দেখা যাবে সে আত করছে, যে তার মনে হচ্ছে যে আমি এখানে একটু জানতে চাইবো, এই যে তুমি বললে রিয়েলিস্টিক ফ্ল্যাশব্যাক, যেটাকে বলছো, যে আমরা অনেক সময় মুভিতে দেখে থাকি যে একটা দুর্ঘটনা, সেটা রেপ হতে পারে বা তার চোখের সামনে হয়তো তার বাবা মাকে মেরে ফেলেছিল, আমরা মুভিতে দেখেছি যে তখন সে যখন শুতে যায়
ঘুমাতে যায় তখন সেইগুলাই সে মনে হয় যেন দেখতে পাচ্ছে, মানে জীবন্ত মনে হয় যে আমি এখনো রিয়েলিস্টিক ফ্ল্যাশব্যাক বলতে তুমি কি বোঝাচ্ছ? রিয়েলিস্টিক ফ্ল্যাশব্যাক বলতে ঘুমোতে, যে আমি একটু ডিফারেন্স করি যে ঘুমেতে যাওয়ার পরে দেখা, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সে যখন ঘুমাচ্ছে না মানে জেগে আছে হাঁটাচলা করছে তখনও কিন্তু তার মধ্যে হঠাৎ করে সে ভয় পাবে এবং মনে হচ্ছে যে এখনই হচ্ছে। তারপরে তাদের এক্সপ্রেশনটা দুই ধরনের হতে পারে, একটা হতে পারে খুব বেশি ওভার্ট মানে রেস্টলেস, তার মধ্যে সিমটমস গুলো দেখা যেতে পারে, আরেক ধরনের অস্থিরতা, আরেক ধরনের দেখা যেতে কন্ট্রোলড, সেখানে সে কাম থাকবে, শান্ত শিষ্ট সবকিছু রেশনাল বিহেভ করবে, কিন্তু ভিতরে বুঝতে পারবে না, কিন্তু ভিতরে তার কিন্তু সিভিয়ার টার্মোইল চলতে থাকে, মানে ঝড় বয়ে যাচ্ছে। সো এগুলো হচ্ছে প্রথম দিককার তার ভিতরে মানসিক যে পরিবর্তনগুলো। আলেয়া, আতিকের কাছে শুনলাম যে মানসিক পরিবর্তনগুলোর কথা, তো তারা কি আবার আসলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে? আপা, ওরা স্বাভাবিক জীবনে ফিরতে চায়, নতুন করে জীবনটাকে আবার আগের মতো করে সাজাতে চায়, কিন্তু অলরেডি তো ওদের মধ্যে ডেভেলপ করেছে যে মিসট্রাস্টটা, কাউকে বিশ্বাস করতে পারছে না, ল্যাক অফ ট্রাস্ট, তারপর ফিলিং অফ অ্যাংজাইটি, ফিলিং অফ ফিয়ার, অ্যাঙ্গার এবং পরিবার ও সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি সবকিছুর মিশ্রণে দেখা যায় ওদের ফিরে আসাটা কঠিন হয়ে পড়ে। যেমন আতিক ভাই যে কথাটা বললো যে তার ফ্ল্যাশব্যাক হয়, চলে আসে, তো সেই ক্ষেত্রে সেটা তো সে ইচ্ছাকৃত আনে না, সেটা অটোমেটিক্যালি আসে, সে পাচ্ছে না। তার আতিক তুমি কি বলবে এখানে, যে আসলে সে রিঅর্গানাইজ করতে চাচ্ছে, সোশ্যাল ইন্টারঅ্যাকশনে যেতে চাচ্ছে, কিন্তু পারছে না। এর জন্য আসলে যে জায়গাটাতে সে থাকে, তার সারাউন্ডিংস, তার এনভায়রনমেন্ট, সেটাও কিন্তু সাপোর্টিভ না হলে তো আসলে সম্ভব হয় না, কারণ তারা তো দেখা যায় নেতিবাচকভাবে ব্যাখ্যা করতে থাকে, তাকে রিমাইন্ডারই দিচ্ছে, বারবারই রিমাইন্ডার দিচ্ছে, সেটা থেকে বের করে আনার কথা সাপোর্টিভ হয়ে, সেখানে তারা যদি আবার ওই ঘটনাটাই তাকে মনে করিয়ে দেয় কোনো না কোনো ভাবে, তাহলে তো আসলেও তাদের পক্ষে স্বাভাবিক জীবনে আর ফিরে আসা সম্ভব হয়ে ওঠে না। আরেকটা কথা কি আপা, এখানে দেখা যায় মানুষের কিন্তু একটা ইচ্ছা জাগে রিভেঞ্জ নেয়ার, সেখানে এই বিষয়টাও কাজ করে যে আমাকে যে এত বড় অপরাধ করলো আমার সাথে, সে খোলাপ ভাবে ঘুরছে, তাকেই মানুষ ভালো বলছে, বাট আমাকেই চুপ করানো হচ্ছে, তো সেখান থেকেও কিন্তু মনের মাঝে একটা ক্ষোভ জমা হয়, যে রাগটা বেড়ে যায়, সেই কারণে রাগটা বেশি বেড়ে যায়। আতিক, তুমি কি এখানে কিছু শেয়ার করতে চাও? এখানে যে জিনিসটা হয়, যেহেতু তার সেলফ হার্মের ব্যাপারটা চলে আসছে, সেলফ হার্মটা আমি ওর সাথে আরো যুক্ত করতে চাই, ওই যে আনক্লিনের কথাটা বলছে, ও কিন্তু সারা পৃথিবীর প্রতি তার একটা বিতৃষ্ণা চলে আসে। তিনটা জিনিস সে নিজের ভিতরে গুমরে গুমরে মরে। এক নম্বর হচ্ছে তার নিজের সম্পর্কে যেটা বলছে যে সেলফ হার্ম করে, আমি ভালো না, আমি অপবিত্র। আরেকটা, সারা দুনিয়ার বাকি লোকগুলো খারাপ, সেটাও দেখে, কাউকে সে কিন্তু আর পছন্দ করতে পারে না। ওই যে সে বলেছে তো মিস্টার। আর তিন নম্বর যেটা আমাদের ট্রায়াডের মধ্যে থাকে, যে তার ভবিষ্যৎটা অন্ধকার, যার ফিউচার আমার আর ভবিষ্যতে রেখে, এবং এই চিন্তাগুলো থেকে কিন্তু আলটিমেটলি একটা সুইসাইডের দিকেও চলে যেতে পারে, এবং যাচ্ছেও। হ্যাঁ, মানে এই অপমান বোধটা, মানে অপরাধ বোধের চেয়েও আমার মনে হয় যে অপরাধ বোধটা আমাদের সমাজ চাপিয়ে দিচ্ছে, কিন্তু সে তো জানে আসলে এখানে তার কোনো অপরাধ ছিল না। সেই জিনিসটা যে তাকে কত বড় একটা যন্ত্রণা দেয়, যে আমি অপরাধ করিনি, তাও কিন্তু আমাকে সবাই কিন্তু উল্টা আমাকেই দোষাচ্ছে, সেটা তো আছে। প্লাস একটা মানুষ, আমরা যদি নিজেকে দিয়ে বিচার করি যে আমি অন্যায় করিনি, তাও কিন্তু আমি অপরাধী, এটা কিন্তু খুব কষ্টের, মেনে নেওয়া যায় না। হ্যাঁ, এটা মেনে নেওয়া যায় না। তার মধ্যে তার ওই ফিলিংসটা কাজ করে যে আমি বোধহয় অপবিত্র হয়ে গেছি, কারণ সমাজ তাকে বা পরিবার তাকে এভাবেই শেখায় যে তোমার সবচেয়ে বড় সম্বল সেটা নষ্ট হয়ে গেছে, সম্ভ্রমহানি হয়ে গেছে। কিন্তু আসলে তো যদি এটার জন্য সে দায়ী না, বাট তাকে দায়ী করা হচ্ছে কোনো না কোনো ভাবে। তাকে ওই যে যেটা আতিক বলেছে যে সেটা সুইসাইড পর্যন্ত করাতে পারে, যে এটা প্রায় ৩-৪ বছর আগে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল, একটা মেয়ে গ্যাংরেপড হয়েছিল, এবং সেখানে ওকে যে বিচারটা করা হয়েছিল পঞ্চায়েত বা যারা বসেন গ্রামে, তারা বলেছে মুরব্বীরা যে ওই রেপ ভিকটিমের একজনকে তোমার জন্য চয়েস দেওয়া হলো, যে ইদার তুমি মানে এই জীবন একদমই অন্য জীবনে চলে যাও, অথবা ওদের একজনকে বিয়ে করো। তো পারপিট্রেটর যে তাকে, যার দ্বারা সে এই তার জীবনটাই মনে হয় যেন বদলে গেল, ওলটপালট হয়ে গেল, সেই মানুষটাকে বিয়ে করার চেয়ে সে ভাবলো যে এর থেকে মৃত্যুই ভালো। সেই ঘটনার 1 বছর পরে সে সুইসাইড করে। কতটা মর্মান্তিক এবং কতটা দুঃখজনক এটা ভাবলে আসলে। তো আতিক যেটা বললো যে অনেক সময় তারা আর পারে না সেই কষ্টটা বিয়ার করতে, তখন তারা সুইসাইডের পথ বেছে নিচ্ছে।
তো এখন আতিক তুমি তো বলেছিলে যে ওই যে রেপের পরপরই না, আর আমরা তো এটাও শুনলাম, তো এমনিতে সমাজে তাদের কি অবস্থান তোমার মনে হয়? সমাজের একটা বিরাট ভূমিকা থাকে, যদিও এটা আমরা ওইভাবে আমরা আমাদের যারা কমিউনিটি বেস যারা এটার দায়িত্বে আছেন তারা সেভাবে সেটা পালন করেন না, আর সেই জন্য কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটাও কিছুটা দায়ী। মানে আমরা ওই আলিয়া যেটা বললো যে তাকে কিন্তু সাপোর্ট করছি না, বরঞ্চ আর রেপ ভিকটিমের যেটা প্রমাণ করাটা, আমরা যদি প্রশাসনের কাছে যাই, প্রশাসন কিন্তু ওইভাবে তাদেরকে ট্রিট করছে না, তাদের যেই আলামতগুলা দেখতে চায় তাদের, এবং কোর্টের মধ্যে যখন এটা বিচারের ওখানে কিন্তু ওই মেয়েটাকেই কিন্তু আজে বাজে ভাবে ইঙ্গিত করা হয়, আরো হ্যারাস করা হয়। তো এই যে এই জিনিসগুলো, তুমি যদি মেয়েটা যদি কমপ্লেইন নিয়েও যায় তার পরিবারের কাছে হুমকিও তো আসে, এরকমও তো আমরা দেখেছি। হ্যাঁ, যে আপনারা যাবেন না, গেলে আপনাদের আরো ক্ষতি করে দেব, যেহেতু তারা প্রভাবশালী। হ্যাঁ, প্রভাবশালী। আর আতিক, তুমি আশা করি তুমি আমাকে ভুল বুঝবে না, যে যেহেতু আমাদের পুরুষ শাসিত সমাজ, এই যে বিচারগুলা যারা নির্ধারণ করেন, নীতি নির্ধারক যারা, তারা তো মোটামুটি ধরতে গেলে সবাই কিন্তু পুরুষ। তো স্বাভাবিকভাবে তারা নিশ্চয়ই তাদের পক্ষেই রায়টাকে নিতে চাবে। তুমি কি মনে করো? আমি ঠিক অবজেক্টিভলি যদি জিনিসটা বলি, বিষয়টা এরকম না, তারা কিন্তু রায়গুলো যে দিচ্ছে সব কিন্তু আইনের ধারাবাহিকতায় দিচ্ছে। আইনে একজন বিচারপতি যিনি বিচার করবেন তার কিন্তু এভিডেন্স লাগবে। সো এভিডেন্সটা একদম প্রথম থেকেই যদি আমি আসি, যে ফরেনসিক যে সার্টিফিকেটটা তাকে দেওয়া হয়, সেখানে ফরেনসিক যে ডাক্তারটা তাকে এটা করলো, সে যদি আলামতগুলো না পায় কি রিপোর্ট দিবে? তো এখন আদালতকে যদি আমরা দোষারোপ করি যে তুমি পুরুষ শাসিত, তুমি পুরুষ, তুমি ঠিকমতো ওর দিকে যাচ্ছ না, ওকেও তো একটা আইন মেনে চলতে হচ্ছে। সেটাই, সে যদি ওইটাকে সাক্ষী ছাড়া হচ্ছে না, তো দুই ভাবেই বলা যায়। আবার তোমারটাও আমি কমপ্লিমেন্ট করতে চাই, হ্যাঁ, পুরুষ শাসিত সমাজে ডেফিনেটলি কিছুটা ইনফ্লুয়েন্স তো আছেই, ওটা তো তুমি অস্বীকার করতে পারবে না। সেই ক্ষেত্রে যদি কোনো মহিলা বিচারপতি হন, সেক্ষেত্রে উনিও বায়াসড হন অনেক সময় পুরুষের ক্ষেত্রে, মানে উনি তখন রায়টা মেয়ের দিকে হিসাবে বলছো? জি জি, এরকমও হতে পারে, এটা মানুষ মাত্রই হতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের সবাইকে আসলে নিরপেক্ষ হয়ে বিচার করা উচিত। এক্স্যাক্টলি। আর আরেকটা যেটা বলছিলাম, যে অতি সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে, এই যে আমাদের বাংলাদেশে যে সাজিয়া মেয়েটি, সাজিয়া আফরিন, এই যে উত্তরায় ব্ল্যাক ক্লিনিকে নাইট ডিউটিতে গিয়েছিল সে, এবং সেখানে ওয়ার্ড বয় তার কেবিনে ঢুকে পড়ে এবং তাকে রেপ করতে চায়, কিন্তু সে নিজের জীবন দিয়ে সেই ঘটনাটা ঘটতে দেয়নি, কিন্তু তার জীবনটা দিয়ে সে চলে গেল। আর অতি সম্প্রতি যে ভারতের মতন প্রগতিশীল দেশে দিল্লি শহরে যে ঘটনাটা ঘটেছে, মেয়েটিকে তারা শি ওয়াজ গ্যাং রেপ, তারপরে তারা তাকে বাস থেকে ছুটে ফেলে দেয়। তো এই যে সহিংসতা বা এত কেন হিংস্রতা, যে রেপ করেছে তাকে, তারপর তাকে আবার তারা মেরেও ফেললো আসলে। তো এই ব্যাপারে আতিক, আলেয়া, তোমরা যদি কিছু বলতে চাও। ভাইয়া নিজেও এটা ভালো বলতে পারবেন, যে যখন কোনো ঘটনা ঘটে যায় তখন তো তাদের মাথায় ছিল না যে ঘটনাটা ঘটছে কি, তারা তাদের যৌন ইচ্ছা থেকে কাজটা করেছে, বাট আফটার দ্যাট তাদের তখন কনসিয়াসনেস যখন চলে আসছে, দেখেছে যে এখন তো আমরা পুলিশের কাছে ধরা পড়ে যাব, সো আমাদের এভিডেন্স মিটিয়ে ফেলাটাই ভালো, যে ও বেঁচে যাবে, ও মানুষকে যে বলবে, পুলিশকে যে বলবে, সো আমরা ধরা খাবো, সো তার চেয়ে বেটার ওকে মেরে ফেলি। এখন মেরে ফেলাটা হয়তো তাদের আগে থাকতে প্ল্যান ছিল না, তখন ঘটনাক্রমে তারা বাধ্য হয়েছে কাজটা করতে। তো ধন্যবাদ আতিক, আলেয়া। আমরা এখন বিরতিতে যাব। দর্শক, এখন বিরতির পর আমরা এই সমস্যা থেকে উত্তরণের উপায় সমূহ নিয়ে কথা বলবো। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্যাভলন মনোদর্পণ। ভালো থাকুন। এটা কত? আবা, আপনি আমার অবিশ্বাস করলেন? বাজি ধরে কইতাছি, এর চেয়ে বাংলা লিঙ্ক দামে যদি আপনি এই মাছ পান, তাইলে কাইন্ডলি আপনার এক পিস চুরি রেখে যাবেন, জিন্দেগি ভর চুরি পরে থাকুন। ওই কথাটা ঠিক আছে না? ঠিক কইছেন। এখন বাংলালিংক মানে সবচেয়ে কম রেট। বাংলালিংক দিচ্ছে এখন যে কোনো অপারেটরে 12 পয়সা প্রতি 10 সেকেন্ড, দিনরাত 24 ঘন্টা। নতুন বাংলালিংক সংযোগ চালু করলেই এই রেটটি উপভোগ করতে পারবেন। আর বর্তমান বাংলালিংক গ্রাহকরা এই রেট উপভোগ করতে স্টার্ট লিখে ফ্রি SMS করুন 4687 নম্বরে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক।
আমি কি কোনোদিন তোমার কাছে কিছু চেয়েছি? না, চাওনি তো। তাহলে একটা জিনিস চাই। চাও। একটা ডায়মন্ডের নেকলেস খুব পছন্দ হয়েছে, একদম বাংলালিংক দামে। এইটুকু শখ তো আমি করতেই পারি, তাই না? এখন বাংলালিংক মানে সবচেয়ে কম রেট। বাংলালিংক দিচ্ছে এখন যে কোনো অপারেটরে 12 পয়সা প্রতি 10 সেকেন্ড, দিনরাত 24 ঘন্টা। নতুন বাংলালিংক সংযোগ চালু করলেই এই রেটটি উপভোগ করতে পারবেন। আর বর্তমান বাংলালিংক গ্রাহকরা এই রেট উপভোগ করতে স্টার্ট লিখে ফ্রি SMS করুন 4687 নম্বরে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। আপনারা দেখছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্যাভলন মনোদর্পণ। ভালো থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এসে আমি প্রথমেই আতিকের কাছে জানতে চাইবো, আতিক, এই ঘটনার পর কেউ যদি আনট্রিটেড থেকে যায় সেক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে বলে তুমি মনে করো? আগের প্রশ্নে বলেছিলাম যে মানে ঘটনার ফিউ উইকস এর মধ্যে যেগুলো সেটা বলেছো ঘটনার পর ইমিডিয়েট। এটা যদি এই অবস্থায় চলতে থাকে এবং ভিকটিম যদি পরেই থাকে আনট্রিটেড অবস্থায়, আমরা যদি 3 মাসের একটা মাইলস্টোন ধরি, 3 মাস পরে তার ভিতরে ডিপেন্ডিং অন দ্য পার্সোনালিটি তার মধ্যে পিটিএসডি ডেভেলপ করতে পারে। পিটিএসডি এটা একটা মেন্টাল ডিসঅর্ডার যেটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের ভিতরে পড়ে। এটাকে মানে উদ্বেগজনিত। জি হ্যাঁ, এটাকে অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। পোস্ট মানে ট্রমাটার পরে যেটা হচ্ছে। তো এটার সবচাইতে উল্লেখযোগ্য যে সিমটমগুলো সেটা হচ্ছে তার ভিতরে প্রথমেই মানে তার সেলফ এস্টিমটা অত্যন্ত লো হয়ে যায়। একটা মানুষের যদি সেলফ এস্টিম লো হয়ে যায় তার কিন্তু আর কিছুই থাকে না। তার মধ্যে ওর যে ট্রমাটার যে ডিস্ট্রেসটা সে সবসময় বহন করতে থাকে। তার মধ্যে ইরিটেবিলিটি বেড়ে যায়, প্রচন্ড বিরক্তি ভাব থাকে, জীবনের প্রতি বিতৃষ্ণা থাকে, তার মেমোরি লস হয়ে যায়। রিসেন্ট মেমোরি, তার রিমোট মেমোরি দুটোতেই তার এফেক্ট করে। ক্লিনিক্যাল ডিপ্রেশন দেখা দিতে পারে। ক্লিনিক্যাল ডিপ্রেশন বলতে বোঝাচ্ছি ডিপ্রেশন যেমন মন খারাপের বিষয়টা কিন্তু সবার মধ্যে কম বেশি থাকতে পারে, কিন্তু যে জিনিসটা প্রফেশনাল হেল্প লাগে আপনাকে ক্লিনিকে যে এটা ট্রিটমেন্ট করতে হয়। তুমি যেটা বলছো ক্লিনিক্যাল ডিপ্রেশন যেটা সিম্পটমগুলো কি সিম্পটমগুলো পারসিস্টেন্ট হয় মোর দ্যান 15 মানে কতদিন 15 দিনের বেশি যদি সেটা পারসিস্ট করে সেটাকে আমরা 2 উইকের বেশি হয়ে গেলে ধরে নিচ্ছি যে এটা ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছে, ওটাতে সে চলে যায়। তারপর তার জেনারেলাই একটা অ্যাংজাইটির মধ্যে সে সব সময় থাকে, একটা অস্থিরতার মধ্যে থাকে, তার লস অফ অ্যাপিটাইট হয়, তার খিদা কমে যায়, তার খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তারপর তার সিভিয়ার ফ্ল্যাশব্যাক হয়। আচ্ছা আচ্ছা, ওই যে যেটা আমরা আলাপ করেছিলাম, এটা মানে ঘুমানোর পরও হতে পারে, এমনিতে হতে পারে, জেগে থাকা অবস্থাতেও হতে পারে। এই রোগটা যখন তার মধ্যে ডেভেলপ করে এবং সে কিন্তু আস্তে আস্তে নিজেকে একদম লেভেলড একজন মানসিক রোগী হিসেবে পরিণত হয়ে যায়। তো তুমি তো বলেছিলে একটু ধাপে ধাপে তাদের সমস্যাগুলো আসে। হ্যাঁ, এটা দ্বিতীয় ধাপ গেল। এরপরে আরো যদি 3 মাস পরেও যদি এটা কন্টিনিউ করতে থাকে, এরপরে এখানে আমরা জানতে চেয়েছি তুমি 3 মাস পরের কথা বলেছো, এরপরও যদি তারা প্রফেশনাল হেল্প না নেয় সেক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে? সেক্ষেত্রে তার অবস্থা আরো খারাপের দিকে হয়। যে জিনিসটা তার মধ্যে দেখা যায় আমরা সেটাকে বলি ওটা আরো কমপ্লিকেটেড একটা মেন্টাল ডিসঅর্ডার, আমরা বলি ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। আচ্ছা আচ্ছা, তার ভিতরে ডিআইডি দেখা দেয়। ডিআইডিটা হচ্ছে তার আইডেন্টিটি, আমি কে, এটাই সে তখন মানে নিজে কনফিউশনে থাকে। তার মধ্যে তার নিজের পরিচয়টা বুঝতে পারছে না। তার মধ্যে স্প্লিট পার্সোনালিটি দেখা দিতে পারে। আচ্ছা আচ্ছা, দুই দ্বৈত ব্যক্তিত্ব দেখা দিতে পারে। তার মধ্যে ডিপার্সোনালাইজেশন, ডিরিয়েলাইজেশন, এই ধরনের জিনিসগুলা যে বাস্তবতা বিবর্জিত তার সমস্ত কিছু চিন্তা ভাবনাগুলো, মানে একটা মানুষের মেন্টাল যে মেকআপটা, অপারেশনাল যে কন্ডিশনটা, এটা টোটালি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো তার মধ্যে দেখা দিতে পারে। তাছাড়াও আলটিমেটলি তার মধ্যে কিন্তু আরো যেগুলো মানসিক পরিচিত মানসিক রোগ আছে, লাইক ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটাকে আমরা সূচিবায়ু বলে থাকি, ওইটাও ডেভেলপ করতে পারে। সেই ক্ষেত্রে তাকে সবসময় আনক্লিন মনে হয়, সে হাত ধুতে থাকে, মুখ ধুতে থাকে, এটাও ডেভেলপ করতে পারে। আরো লং রান দেখা যেতে পারে যে সে যদি সবকিছু মানে এখানে তো তুমি অবসেশন যেটা বলেছো, অবসেশন তো সেটাই যেটা ঘুরে ঘুরে আসে। তো যখন ঘুরে ঘুরে আসে তো একটা পর্যায়ে নিশ্চয়ই
তার মনে হয় যে আসলে এই জীবনটা কি অসুচি অপবিত্র একটা, বাট সে যে এই কাজটা করছে, এই যে ধোয়ার কাজটা করছে বা এই যে নিজেকে, এটা কিন্তু সে ইনভলেন্টারি, তার কিন্তু কোনো কন্ট্রোল নাই। আমরা যারা ইন্টারঅ্যাক্ট করি তার সাথে, আপনি তো একবার ধুইছেন, আপনার তো পরিষ্কারই আছে, কিন্তু সে কিন্তু মানছে না, মন মানছে না, এটা নিজে নিজেই করছে, সে নিজে নিজেই করছে। সো এই জন্যই তো এটা ডিসঅর্ডার, এটাই তো ডিসঅর্ডার। এন্ড সবশেষে যেটা অবসেশন, তো সেটাই বোঝায় যে সে বুঝতে পারছে যে এটা যৌক্তিক না জিনিসটা, কিন্তু সে কন্ট্রোল করতে পারে না। তার মধ্যে আরেকটা সবচেয়ে মারাত্মক জিনিস, তার মধ্যে পার্মানেন্ট স্লিপ ডিসঅর্ডার চলে আসে। একটা মানুষ যদি ঘুমোতে না পারে, তার একটা আমাদের বয়সের সাথে বেঁধে দেওয়া আছে যে এত ঘন্টা তার রিকভারি পিরিয়ড, তাকে ঘুমোতেই হবে। এই ঘুমটা নষ্ট হয়ে যায়, তার পার্মানেন্টলি নষ্ট হয়ে যায়, এবং সবশেষে দেখা যায় তাদের মধ্যে প্যানিক অ্যাটাকের মতো মেন্টাল ডিসঅর্ডার, মানে হঠাৎ করে প্যানিক ডিসঅর্ডারটা একটা যে কোনো একটা ট্রিগারিং সিচুয়েশনে গেলেই তার মধ্যে অ্যাটাকটা হয়। এবং ট্রিগারিং বলতে কি ট্রিগারিং এরকম হতে পারে যে সে পেপারে দেখলে হতে পারে, যে কোনো জায়গায় ওইটাই তার মধ্যে ট্রিগার করে প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে, এবং সেই অ্যাটাকে তার ফিজিওলজিক্যাল, তার ঘাম দিবে, একদম হার্ট অ্যাটাকের যেগুলো হয় ওরকম এসে পড়েও যেতে পারে, ফিটও হয়ে যেতে পারে। আর তুমি যেটা বলেছিলে যে বেশি দেরি হয়ে গেলে ডিআইডি, যেটা বলেছে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, সেক্ষেত্রে কি তারা ভাবছে যে যে ঘটনাটা ঘটেছিল ওটা আমার সাথে না, ওটা অন্য কেউ। এক্স্যাক্টলি। তো ধন্যবাদ আতিক। আলিয়া, আমি এখন জানতে চাইবো, এই প্রশ্নটি খুবই সেনসিটিভ, সেটা হচ্ছে শিশু ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ঘটনার ইমপ্যাক্টটা কি একই হয়? আপা, শিশু এবং প্রাপ্তবয়স্ক দুজনের মাঝে ঘটনার ইমপ্যাক্টে অবশ্যই পার্থক্য আছে। কারণ শিশুদের মধ্যে দেখা যায় আপনার ডেভেলপমেন্টাল ডিলে হতে পারে, যেহেতু ওই সময়টা তাদের ডেভেলপমেন্টের সময়, তারপরে তাদের পার্সোনালিটি ডিসঅর্ডারটা ডেভেলপ করতে পারে, মেন্টাল রিটার্ডেশন দেখা দিতে পারে, সাইকোলজিক্যাল প্যারালাইসিস, ব্লাইন্ড, মিউট হতে পারে। তুমি একটু যদি এক্সপ্লেইন করো দর্শকদের উদ্দেশ্যে, এই যে মিউট বলছো যেটাকে, টার্মসটাকে, মিউট মানে কি? কথা বন্ধ হয়ে যায়, সে চুপ হয়ে যায়, বাট এটার পিছনে কোনো শারীরিক কারণ নাই, এটা আমরা বলে থাকি সাইকোলজিক্যাল মিউট, যে সে আর কথা বলছে না, সে কিছু দেখতে পারে না, দেখতে পাচ্ছে না, বাট পরীক্ষা করে দেখা যাবে তার চোখে হয়তো রেটিনাতে কোনো সমস্যা হয়নি, এটা সাইকোলজিক্যালি সে ব্লাইন্ড হয়ে গেছে। এবং যেটা আরেকটা বলেছো তুমি, প্যারালাইজড হয়ে যেতে পারে। প্যারালাইজড মানে আমরা তো জানি যে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে, সাধারণত নিউরোলজিক্যাল প্রবলেমটাই তো নিউরোলজিক্যাল হলে প্যারালাইজড হয়ে যায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে সাইকোলজিক্যালি হাতটা অবশ হয়ে গেছে, হাত অবশ হয়ে গেছে, হয়তো পারছে না নাড়াতে। এবং আদার্স আরো যা দেখা যায় আপা বাচ্চাদের ক্ষেত্রে, যে ওরা সব সময় ভীত থাকে, ইনসিকিউর ফিলিংসে ভোগে, স্ক্রিমিং করছে, অথবা ঘুমিয়ে আছে বেড ওয়েট করছে, বিছানা ভিজিয়ে ফেলছে, এই ধরনের সমস্যাগুলো বাচ্চাদের মধ্যে আমরা বেশি দেখি। একটা স্টাডি করেছিল আপনার বাংলাদেশ ন্যাশনাল উইমেন লয়ার্স অ্যাসোসিয়েশন, সেখানে দেখা গেছে যে 90% রেপ ভিকটিম 10 থেকে 18 বছরের। আলে আমি একটু শেয়ার করব এখানে, সেটা হচ্ছে যে রেপ ভিকটিম না, 10 থেকে 18 বছরের মধ্যেকার মেয়েরা, 90% মেয়েরা যৌন নির্যাতনের শিকার। সেখানে রেপও আছে, অন্য যেসব যেকোনো হ্যারাসমেন্ট আছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট আছে। ধন্যবাদ আলিয়া। এখন আমি আতিকের কাছে আসব, যে এই যে যারা যৌন, এই রেপ ভিকটিম যারা বলছি আমরা, তো এদের ক্ষেত্রে তোমরা কিভাবে তাদেরকে ট্রিটমেন্টটা করো? যারা এই ধরনের সমস্যা নিয়ে আসেন, তাদের আমাদের সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে প্রলং বা এক্সটেন্সিভ কাউন্সেলিং ফর ভিকটিম অ্যান্ড তার ফ্যামিলি মেম্বারকে সাজেস্ট করি। সেক্ষেত্রে একটা এক্সটেন্সিভ কাউন্সেলিং বলতে বোঝাচ্ছি যে এটা অনেক প্রলংড হবে, 1-2 সেশনের ব্যাপার না বিষয়টা। আর এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওদের ফ্যামিলিকে আমরা ইনভলভ করা। আর এই অ্যাসেসমেন্টের সময় আমরা যে জিনিসটা বের করে নিয়ে আসি, যে ওর ভিতরে ছোট ছোট কিন্তু অনেকগুলো মেন্টাল ডিসঅর্ডারও ডেভেলপ করে যায়, ওগুলোকে ইন্ডিভিজুয়ালি আমরা সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অ্যাপ্লাই করে লোকালি ওগুলোকে আমরা ট্রিট করার চেষ্টা করি। ওটা হয়ে যাওয়ার পরে আমরা যে ফ্যামিলি মেম্বারদের ইনভলভ করলাম, তাদেরকে কিন্তু সাপোর্টিভ হওয়ার জন্য, তাদেরকে আরও কিভাবে এই বিষয়ে সচেতন করা যায় সেজন্য রেগুলার সাইকো এডুকেশনের ব্যবস্থা করি আমরা। তারপর তাদেরকে হিলিং প্রসেসের সাথে যাতে একজন কম্পোনেন্ট হিসাবে, এবং তার যে ট্রাস্টটা সে হারিয়ে ফেলেছে সেটাকে আবার রিইনস্টল করার জন্য তার আশেপাশের কাছের যারা লোকজন তাদেরকে বেশি করে ইনভলভ করি, এবং সাইড বাই সাইড 1-to-1 তার সাথেও কথা বলি, তার সাথে কাউন্সেলিং করি, তার সমস্যাগুলোকে একটা আপাতত সমাধানের জন্য তার সাথে একটা চুক্তিবদ্ধ হয়ে ছোট ছোট টাস্কে ভেঙে ভেঙে
আমরা এগিয়ে যেতে চেষ্টা করি সো দ্যাট সে একটা আগের অবস্থায় ফিরে আসতে পারে। তোমার কাছে শেষে একদম অনুষ্ঠানের শেষে জানতে চাইবো যে এই যে রেপিস্ট, আমরা এতক্ষণ রেপ ভিকটিমদের কথা বলেছি, কিন্তু যারা রেপিস্ট ধর্ষণকারী তাদের সাইকোলজি সম্পর্কে তুমি বলো, আমরা জানতে চাই। এরা যারা মেইনলি এই একটাতে যারা ইনভলভ হয় তাদেরকে আমরা বলতে চাই পারি যে তার মধ্যে ডিসফাংশনাল ভ্যালু সিস্টেমের জন্য হচ্ছে, মানে মূল্যবোধের অবক্ষয় বলছো। এক্স্যাক্টলি ওই জিনিস, তার যে মূল্যবোধটা, আমাদের মূল্যবোধটা কিন্তু ফ্যামিলি থেকে ছোটবেলা থেকেই আমরা ডেভেলপ করার কথা, সেখানে যদি এটা ডিসফাংশনাল হয়ে যায় তার মধ্যে কিন্তু এই জিনিসটা চলে আসতে পারে। ভ্যালু সিস্টেমটা এই জন্য আমরা এটা কমন সেন্সও যদি ইউজ করি, আমাদের ফ্যামিলিতে আমরা যদি ভালো কাজটা করি, বাচ্চারা কি হয়, বাচ্চারা কিন্তু দেখে শিখে, অনুকরণ প্রিয়, যে আমার বাবা মা এটা করছে আমিও এটা করি। সো এই যে ভ্যালুটা, এটা কিন্তু আমাদের ফ্যামিলি থেকেই তিনটা জায়গা থেকে একটা বাচ্চা তার ভ্যালুগুলো আহরণ করে, তার ফ্যামিলি থেকে, তার স্কুল থেকে এবং তার নেইবারহুড, তার যে কমিউনিটি সেখান থেকে নেয়। এই তিনটা জায়গায় যদি তার ডিসফাংশনাল কোনো ভ্যালু সিস্টেম থাকে সেখানে কিন্তু সে নিয়ে নেবে, সেটা একদম কাঁচা, তার মধ্যে একদম কাদামাটি, যেভাবে মোল্ড করব সেভাবেই কিন্তু তারা তৈরি হবে। এই যে ভ্যালু সিস্টেমটা আমি যেই সুন্দর করে ডেভেলপ করতে না পারলেই তার ভিতরে হতে পারে, তার ভিতরে রেসপেক্ট ফর দ্য ওমেন, এই জিনিসটা কিন্তু ফ্যামিলি থেকেই বলতে হবে যে তোমার এটা কিন্তু মায়ের জাতি, বোনের জাতি, তোমার কিন্তু ডিউ রেসপেক্ট তাকে দিতেই হবে। তো এই জিনিসটাও কিন্তু ফ্যামিলি থেকেও ট্রেনিংটা আসে। তারপরে তার সেক্সুয়াল ইনস্টিংক্ট যেটা, এটা তো বেসিক নিড, এটা বায়োলজিক্যাল নিজেকে যেটা আমরা বলছি জৈবিক ক্ষুধা, একদম এটা তো মানে পিপাসার মতো, খিদার মতো, কিন্তু এটাকে একটা আনটেমড অবস্থায় রাখা যাবে, এটাকে নিয়ন্ত্রণে রাখার আমাদের ধর্মেও কিন্তু এটা সম্বন্ধে অনেক বাধ্যবাধকতা আছে, তো সেই জিনিসটা দিয়ে খেয়াল রাখা। তাছাড়া এই যে রাগ এবং প্রতিহিংসা, এটার কারণেও কিন্তু অনেক পারপেট্রেটর, মানে অনেকে ওই যে হয়তো একটা মেয়েকে সে ভালো লেগেছে, সে হয়তো তাকে প্রপোজ করলো, সে প্রত্যাখ্যাত হলো, তখন কিন্তু সে সেটা মেনে নিতে পারে না, তো এই কারণে অনেকে রেপের দিকে যায়। তাছাড়া আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে অ্যাকর্ডিং টু ফ্রয়েড আমাদের ভিতরে তিনটা বিষয় কাজ করে, ইগো, সুপার ইগো। তো ঈদটা হচ্ছে একদম আদিমতা, আমরা আমাদের শিশু এবং তার প্লেজার প্রিন্সিপাল, এখন এটা করলে আমার মজা লাগবে, সুতরাং আমাদের মধ্যে এটা ব্যালেন্স করার একটা বিষয় আছে। তো যারাই রেপ করছে তারা কিন্তু ঈদ স্টেজে চলে যাচ্ছে, যে সব সময় যে যেটা আমি চাচ্ছি এখনি চরিতার্থ করতে হবে, একদম এখনি পেতে হবে, পশুর যেই এটা ওটাতে মানুষ তখন তার চেহারার মধ্যে বা তার ভিতরে সেটা চলে আসে, মানে আমাদের আত্মিক আমাদের সবার মধ্যে কিন্তু সেই পশুটা লুকিয়ে থাকে, কিন্তু সেটা তখন তাদের ভিতরে পশুটা কন্ট্রোল করতে পারে না, তারা দমন করতে পারে। তারপরে আরেকটা জিনিস, আরেকটা কম্পোনেন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মব বিহেভিয়ার। আমরা যদি গ্রুপে থাকি তখন কিন্তু আমি আমার বিবেককে ততটা কাজে লাগাই না, দলে বলে সবাই করছে, ওই মানে অ্যাবসলিউটলি ডিফারেন্ট। সে যদি একা থাকতো অতটা সাহস সে পেত না, যেহেতু দলে করছে ইররেশনাল হয়ে যায়, তার থিংকিং প্রসেসটা, ওরাও তো করছে, খারাপ হলে নিশ্চয়ই করতে না, তাহলে আমিও করি। আর সবশেষে যেটা হয়, আলিয়া যেটা বলল যে হয়তো তাকে মারতে চায়নি, একটা সিম্পল থেকে কমপ্লেক্স একটা ক্রাইম এসে চলে যায় ইনস্ট্যান্ট, তখন হয়তো তারা ভাবলো যে মাথা আসলো, যদি বেঁচে যায় তাহলে আমার নামে গিয়ে তো এখন বলবে, সুতরাং ওকে মেরে ফেলি, কিন্তু ওটা করে যেটা আরো কমপ্লেক্স একটা সিচুয়েশনে চলে গেল, এটা সে তো সে কত বড় একটা ক্রাইমে জড়িয়ে পড়ছে সে নিজেও হয়তো টের পাচ্ছে। যেমন ওই যে দিল্লির ঘটনাটা, তারা তাকে রেপ করার পরে জানালা দিয়ে ফেলে দিল যাতে সে আর না বাঁচে, যাতে তার এভিডেন্স গুলো সব শেষ, কিন্তু এটাও যে ঠিক না, এটাও যে সম্ভব না, এটা বুঝতে পারে না। সেটাই। তো ধন্যবাদ আতিক, আলিয়া, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় দিয়েছো তোমরা আমাদেরকে এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছো। সেজন্য বাংলাদেশের প্রচলিত আইনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু এই অপরাধ খুন, ডাকাতি ও ছিনতাইয়ের মতো নয়। বাংলাদেশের সাজিয়া ও ভারতের দামিনী তো চলেই গেল, অপরাধীদের হয়তো বিচারও হবে, কিন্তু ধর্ষণের হার কিন্তু কমেনি। যে নারী একজন পুরুষকে জন্ম দেয়, সেই নারী যখন কোনো পুরুষের দ্বারা ধর্ষিত হয়, সেই ধর্ষণ কি শুধুমাত্র তার একার নাকি পুরো নারী জাতির? এই ধর্ষণকারীরা তো আমাদেরই একজন, কারো সন্তান, ভাই, বন্ধু। দর্শক, সময় এসেছে আমাদের সন্তানদের পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ এবং চেতনায় দীক্ষিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেক্স এডুকেশনের মাধ্যমে
যৌন আচরণকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা শেখাতে হবে। তাহলেই হয়তোবা তারা বুঝতে পারবে যে নারী কোনো ভোগের সামগ্রী নয়, নারী হলো ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মানের পাত্রী। আসুন পরিবার ও সমাজে নারীর অবস্থানকে সুরক্ষিত করি। এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর ঠিকানা। প্রযোজক স্যাভলন মনোদর্পণ। ভালো থাকুন। বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ইমেল পাঠানোর ঠিকানা monodorpon@gmail.com। দেখা হবে আগামী মাসের প্রথম শুক্রবার একই সময়ে। অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।